টার্গেট রমজান, বাজার থেকে উধাও হচ্ছে সয়াবিন তেল। জানাবো উপদেষ্টা ফারুকী বশিরের পদত্যাগ চেয়ে আইনি নোটিশ। জানাবো প্রশ্ন তুলে হাসিনা রোষানলে শত সেনা, চাকরিচ্যুতি গুম নির্যাতনে জীবন তছনছ। এবং সর্বশেষ জানাবো ঢালাও মামলায় বিব্রত সরকার, বললেন আইন উপদেষ্টা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। টার্গেট রমজান, বাজার থেকে উধাও হচ্ছে সয়াবিন তেল। আসন্ন রমজানকে টার্গেট করে বাজার থেকে সয়াবিন তেল উধাও হচ্ছে। রোজাকে ঘিরে পুরনো সিন্ডিকেট আবারও সক্রিয় হয়েছে। কোম্পানিগুলো মিল পর্যায় থেকে তেলের কৃত্রিম সংকট সৃষ্টি করছে। ডিলারের কাছে কমিয়ে দেওয়া হয়েছে সরবরাহ, আর ডিলার থেকে খুচরা বাজারে সরবরাহ কমিয়ে বাড়ানো হচ্ছে দাম। তবে বাড়তি দামে চাহিদা মতো ভোজ্য তেল পাচ্ছেন না খুচরা বিক্রেতারা। এতে বাজার থেকে এক প্রকার উধাও হচ্ছে সয়াবিন তেল। পণ্যটির দাম সহনীয় রাখতে গত 17 অক্টোবর পাম ও সয়াবিন তেলের মূল্য সংযোজন কর 15% কমিয়ে 10% করা হয়। আর উৎপাদন ও ব্যবসার পর্যায়ে সয়াবিন ও পাম তেলের মূল্য সংযোজন কর অব্যাহতি দেওয়া হয়। তবে মাসের ব্যবধানে লিটারে 20 টাকা বেড়ে খোলা সয়াবিন খুচরা বাজারে 185 টাকা বিক্রি হচ্ছে, আর লিটারে 3 টাকা বেড়ে বোতলজাত বিক্রি হচ্ছে 167 থেকে 170 টাকা। সঙ্গে 15 দিনের ব্যবধানে পাম তেল ও রাইস ব্রান তেলের দরও লিটারে 6 থেকে 20 টাকা বেশিতে বিক্রি হচ্ছে। এতে আসন্ন রোজায় বাজার আরো অস্থির হওয়ার আশঙ্কা করছেন ভোক্তারা। তারা বলছেন, প্রতি বছরের মতো এবারও রমজানে বাড়তি দরে ভোজ্য তেল কিনতে হবে। নতুন বাজারের মুদি দোকানি কাদের তালুকদার বলেন, 2 সপ্তাহ আগেও 5 লিটারের বোতলজাত সয়াবিন তেল 790 থেকে 800 টাকা দিয়ে কিনেছি, আর খুচরা পর্যায়ে 818 টাকায় বিক্রি করেছি। এখন ভোজ্য তেল পাওয়া যাচ্ছে না। ডিলাররা অল্প পরিমাণে সরবরাহ করছেন। সংকট দেখিয়ে এখন 810 টাকা দিয়ে বিক্রি করছেন তারা। তবে সরকার নির্ধারিত পণ্যের গায়ে লিখিত খুচরা মূল্য 818 টাকায় বিক্রি করতে হচ্ছে। তিনি বলেন, 1 লিটারের বোতলজাত তেলেও একই অবস্থা। লিটারের সয়াবিন তেল 167 থেকে 170 টাকা খুচরা মূল্যে বিক্রি করতে হচ্ছে। এই তেল ডিলারদের কাছ থেকে 162 টাকা দিয়ে কিনতাম, এখন 165 টাকা দিয়ে কিনতে হচ্ছে। রূপচাঁদ, তীর, বসুন্ধরা ফ্রেশ সহ সব কোম্পানি একই রেট ধরে দিচ্ছে। জাহাজ ভাড়া সহ অন্য পরিবহন খরচ কমেছে। দেশের ডলারের দামও কমেছে। আগে আমদানিতে প্রতি ডলার কিনতে হতো সর্বোচ্চ 132 টাকা করে, এখন তা কমে 120 টাকার নেমে এসেছে। এসব কারণে আমদানি খরচ কমেছে। ফলে স্বাভাবিক নিয়মেই আমদানি পণ্যের দাম কমার কথা, কিন্তু বাজারের দাম কমেনি, উল্টো আরো বেড়ে যাচ্ছে। এমন অবস্থায় মূল্য বৃদ্ধিতে আসন্ন রোজায় বাজার আরো অস্থির হওয়ার আশঙ্কা করছেন ভোক্তারা। উপদেষ্টা ফারুকী বশিরের পদত্যাগ চেয়ে আইনি নোটিশ। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী ও ব্যবসায়ী শেখ বশির উদ্দিনের পদত্যাগ চেয়ে আইনি নোটিশ দেওয়া হয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে নোটিশ পাঠিয়েছেন ঢাকা জজ কোর্টের আইনজীবী মোহাম্মদ শফিকুল ইসলাম সবুজ খান। নোটিশ পাওয়া 3 দিনের মধ্যে তাদের পদত্যাগ কার্যকর করতে বলা হয়েছে। তা না হলে তিনি উচ্চ আদালতে যাবেন। এছাড়া এই আইনজীবী নিজেকে উপদেষ্টা মণ্ডলীতে অন্তর্ভুক্ত করার আবেদন জানান তিনি। নোটিশে বলা হয়েছে চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী ব্যবসায়ী শেখ বশির উদ্দিন গত 10 নভেম্বর সন্ধ্যায় উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেন। বিগত 16 বছর পর ইতিহাসের সবচেয়ে বড় ফ্যাসিস্ট গণহত্যার নায়ক খুনি শেখ হাসিনার পতনের পর সাধারণ ছাত্র জনতা ও দেশবাসী একটি সুন্দর সরকার চেয়েছিল। সব বিতর্কের ঊর্ধ্বে উঠে একটি ক্লিন ইমেজ ও সজ্জন সার্বজনীন গ্রহণযোগ্য ব্যক্তিদের নিয়ে একটি নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকার গঠন করবেন। কিন্তু আমরা দেখছি ফ্যাসিস্ট সরকারের উপাদান বিদ্যমান এমন ব্যক্তিদের উপদেষ্টা মণ্ডলীতে অন্তর্ভুক্ত করা হয়েছে, যা দুঃখজনক, অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত। বিতর্কিত ও খুনি হাসিনার সহানুভূতিশীল ব্যক্তিদের উপদেষ্টা করে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তি, নোবেলজয়ী ব্যক্তির উপদেষ্টা মণ্ডলীকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে। মোস্তফা সরোয়ার ফারুকী ও তার স্ত্রী তিশা বিগত স্বৈরাচার সরকারের আশীর্বাদ পুষ্ট হয়ে অনেক সুবিধার ভাগিদার হয়ে আজকে ছাত্র জনতার অভ্যুত্থানের বিজয়ে ভাগিদারও নিতে চায়। এবং অন্য উপদেষ্টা বশির উদ্দিন খুনি শেখ হাসিনার নির্দেশে বৈষম্য বিরোধী ছাত্র হত্যা মামলার 49 নম্বর FIR ভুক্ত অন্যতম আসামি এবং আওয়ামী সরকারের MP ভাই বিতর্কিত ও বিগত স্বৈরাচারী সরকারের সুবিধাভোগী মুজিববাদ আদর্শের অনুসারীদের উপদেষ্টা মণ্ডলী থেকে পদত্যাগের আহ্বান জানাই।
নোটিশে আরো উল্লেখ করা হয়, জুলাইয়ের বিপ্লবে নিহত ও আহত শহীদ ছাত্র জনতার তাজা রক্তের প্রতি শ্রদ্ধা পোষণ করে অবিলম্বে লিগ্যাল নোটিশ পাওয়া 3 দিনের মধ্যে পদত্যাগের আহ্বান জানাচ্ছি। কারণ বাংলাদেশের ছাত্র জনতা স্বৈরাচারী খুনি হাসিনার সুবিধাভোগী বিতর্কিত ও ছাত্র হত্যার আসামিদের উপদেষ্টা মণ্ডলীতে দেখতে চায় না। স্বৈরাচারী ফ্যাসিস্ট খুনি হাসিনার পতনের আন্দোলনে মৃত্যুর মুখে দাঁড়িয়ে গত 17টি বছর নানা নির্যাতন, হামলা, মামলার শিকার করে হয়েছি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন 26 দিন গুলির মুখে দাঁড়িয়ে আন্দোলন করে ফ্যাসিবাদ বিদায় করার গর্বিত অংশীদার হিসেবে আমাকে উপদেষ্টা মণ্ডলীতে অন্তর্ভুক্ত করার আবেদন জানাই। প্রশ্ন তুলে হাসিনার রোষানলের শত সেনা, চাকরিচ্যুতির গুম নির্যাতনে জীবন তছনছ। সেনা কর্মকর্তাদের একটি তালিকা করা হয়েছিল। 2009 সালে পিলখানায় সহকর্মী সেনা কর্মকর্তাদের পরিকল্পিত ও নৃশংসভাবে হত্যার কয়েকদিন পর ওই বছরের 1 মার্চ ঢাকা সেনানিবাসে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমরা যারা কিছু প্রশ্ন করেছিলাম, বিচার চেয়েছিলাম, তাদের তালিকা। এই তালিকার প্রথম শিকার আমরা 6 জন। সহকর্মীদের হত্যার বিষয়ে প্রশ্ন তুলে বিচার চাওয়ার অপরাধে চাকরিচ্যুতি, গুম নির্যাতনের জীবন তছনছ কোনো তদন্ত এবং আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে আমাদের বরখাস্ত করা হয়। পরে বরখাস্তের আদেশ বাতিল করে 5 জনকে অকালীন অবসর দেওয়া হয়। তালিকার অন্যদেরও অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়। তরুণ 5 সেনা কর্মকর্তাকে প্রায় 1 বছর আটকে রেখে নির্যাতন এবং 5 বছর করে কারাদণ্ড দেওয়া হয়। নষ্ট করে দেওয়া হয় তাদের ক্যারিয়ার। অনেকের পদোন্নতি বন্ধ এবং বেশ কয়েকজনকে জঙ্গি তকমা দিয়ে বরখাস্ত এবং নির্মম নির্যাতন শেষে কারাগারে পাঠানোর ঘটনাও ঘটে। এই কথাগুলো বলেন ভুক্তভোগী সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ শামসুল ইসলাম। গত 5 আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের পর পিলখানা হত্যাকাণ্ডের বিষয়টি আবার আলোচনায় এসেছে। দাবি উঠেছে ঘটনার পুনঃ তদন্তের। অন্তর্বর্তী সরকার থেকে এর আশ্বাস মিলছে। একই সঙ্গে 15 বছর আগে সহকর্মীদের উপর চালানো ওই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার চাইতে গিয়ে চরম আক্রোশের শিকার হয়েছিলেন, কিন্তু মুখ খোলার পরিবেশ পাননি। সেই সব সেনা কর্মকর্তাও এখন সরব হয়ে উঠছেন। বলছেন, আমাদের অনেকের কাছে অনেক প্রমাণ রয়েছে, এটা বিডিআর বিদ্রোহ ছিল না, পরিকল্পিত হত্যা। সুষ্ঠু তদন্তের আস্থা পেলে সব প্রমাণ বের হবে। ভুক্তভোগী আরেক লেফটেন্যান্ট কর্নেল মাহদি নাসরুল্লাহ শাহির বিপি এই প্রতিবেদককে বলেন, পিলখানার নারকীয় হত্যাকাণ্ডের বিষয়ে আমরা সেনা সদরের অগ্রযাত্রা ভবনের 11 তলায় এবং সেনা কুঞ্জের 27 ও 28 ফেব্রুয়ারি তৎকালীন সেনা প্রধান মঈনী আহমেদের সঙ্গে মিটিং করি। সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সেনা সদরে আসার জন্য বলার প্রস্তাব এবং তাকে জিজ্ঞেস করার জন্য কিছু প্রশ্ন নির্দিষ্ট করা হয়। দেশের সব সেনানিবাস থেকেও এই বিষয়ে সেনা কর্মকর্তাদের কাছে বিভিন্ন পয়েন্ট সংগ্রহ করা হয়। প্রধানমন্ত্রীকে কারা এই প্রশ্নগুলো করবেন তাও নির্ধারণ করা হয়। প্রধানমন্ত্রীর কাছে MIR পরিচালক এই প্রস্তাব ও প্রশ্নগুলো নিয়ে যান। এক পর্যায়ে শেখ হাসিনা সেনানিবাসে আসতে সম্মত হন, কিন্তু ওই সব প্রশ্ন উত্থাপন এবং পিলখানা হত্যাযজ্ঞের প্রকৃত তদন্ত ও বিচার চাওয়ার বিষয়টি তিনি মেনে নিতে পারেননি। আমার ধারণা ঢাকা ও অন্য সেনানিবাস মিলিয়ে প্রায় 100 জনের তালিকা করা হয়েছিল। এদের সবাইকে শেখ হাসিনা এবং তার অনুগতদের আক্রোশের শিকার হতে হয়েছে। চাকরিচ্যুত করা ছাড়াও অনেকের প্রমোশন বন্ধ করে দিয়ে চাকরির মেয়াদ কমিয়ে দেওয়া হয়েছে। শেখ হাসিনাকে সরাসরি প্রশ্ন করে চাকরি হারিয়েছিলেন এমন একজন সাবেক সেনা কর্মকর্তা পরিচয় প্রকাশ না করার শর্তে বলেন, 1 মার্চের ঘটনায় যাদের তালিকাভুক্ত করা হয়েছিল তাদের সংখ্যা 100 জনের কাছাকাছি বলেই জেনেছিলাম। রাজধানীর পিলখানার বিডিআর সদর দপ্তরে 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি ঘটেছিল দেশের ইতিহাসের নৃশংসতম হত্যাকাণ্ড। বিডিআর এর এক অংশের বিপদগামী সদস্যরা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল শাকির আহমেদ সহ 58 জন সেনা সদস্যকে হত্যা করেন। নারকীয় এই হত্যাকাণ্ডে 58টি সেনা পরিবারের মোট 110 জন সন্তান পিতৃহীন হয়। 4 জনের জন্ম হয় তাদের পিতা নিহত হওয়ার কয়েক মাস পর। উদ্ভূত পরিস্থিতিতে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই বছরের 1 মার্চ সেনাকুঞ্জে সেনা কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসতে সম্মত হন। সেখানে বিভিন্ন পদমর্যাদায় প্রায় 2000 সেনা কর্মকর্তা উপস্থিত ছিলেন। পিলখানা হত্যাকাণ্ড থেকে ভাগ্যক্রমে বেঁচে যাওয়া বেশ কয়েকজন সেনা কর্মকর্তাও। বৈঠকে শেখ হাসিনার সঙ্গে উপস্থিত ছিলেন তৎকালীন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। সেখানে পিলখানা হত্যাকাণ্ডে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, শেখ ফজলে নূর তাপস, শেখ সেলিম, স্থানীয় প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক ও হুইপ মির্জা আজমের বিতর্কিত অবস্থান নিয়ে প্রশ্ন ওঠে। অবিলম্বে স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় সরকার প্রতিমন্ত্রী হুইপকে বরখাস্ত করার দাবি জানানো হয়। কেন সেনা কর্মকর্তা এবং তাদের পরিবারের সদস্যদের দ্রুত উদ্ধারের ব্যবস্থা নেওয়া হলো না? র্যাব ও সেনাবাহিনীকে কেন অভিযান চালাতে দেওয়া হলো না সেই প্রশ্ন করা হয়। জানানো হয়, সেনা কর্মকর্তাদের পরিবারের নারী সদস্যরাও সেখানে নির্যাতনের শিকার হয়েছেন।
ওই বৈঠকের অডিও ক্লিপ সে সময় প্রকাশ্যে আসে। সেনানিবাস থেকে ফিরে শেখ হাসিনা সংসদে গিয়ে বলেছিলেন, ওরা তো দেখি বিএনপির ভাষায় কথা বলে। এ বিষয়ে লেফটেন্যান্ট কর্নেল মাহদী নাসরুল্লাহ শাহির বলেন, অন্য কয়েকজনের সঙ্গে আমিও সেদিন শেখ হাসিনাকে প্রশ্ন করার দায়িত্বে ছিলাম এবং প্রশ্ন করি। সে সময় সেনা কর্মকর্তারা নারকীয় ওই হত্যাকাণ্ডের বিচার বিভাগ ও সেনাবাহিনীর অংশগ্রহণের নিরপেক্ষ কমিটির মাধ্যমে সুষ্ঠু তদন্তের দাবি জানান। লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ শামসুল ইসলাম বলেন, পিলখানা হত্যাকাণ্ড থেকে বেঁচে আসা সেনা কর্মকর্তারা বক্তব্য দেওয়ার সময় কান্না আটকাতে পারেননি। এটি অন্যদের মধ্যে প্রভাব ফেলে। আবেগতাড়িত ক্ষোভ প্রকাশের ঘটনা ঘটে, কিন্তু সহকর্মীদের হারানোর বেদনা থেকে স্বাভাবিক এই ক্ষোভ প্রকাশের জন্য সংশ্লিষ্ট সেনা কর্মকর্তাদের চরম মাশুল দিতে হয়। ঢালাও মামলায় বিব্রত সরকার, বললেন আইন উপদেষ্টা। 5ই আগস্টের পর ঢালাওভাবে মামলা হওয়ার বিষয়টিকে সঠিক মনে করেছেন না আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল। সন্ধ্যায় বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে বিচার বিভাগ সংস্কার কমিশনের সঙ্গে বৈঠক শেষে তিনি এ বিষয়ে মন্তব্য করেন। উপদেষ্টা আসিফ নজরুল বলেন, বিগত সরকারের আমলে অহরহ গায়েবী মামলা হতো, কিন্তু 5ই আগস্টের পর সরকার কোনো মামলা করছে না। 5ই আগস্টের পর থেকে এখনো ঢালাওভাবে গায়েবী মামলা হচ্ছে, যা বর্তমানে সরকারের জন্য বিব্রতকর। এই সংকট মোকাবিলায় করণীয় প্রসঙ্গে বিচার বিভাগ সংস্কার কমিশনের অংশীজনদের কাছে পরামর্শ চেয়েছেন তিনি। এ সময় বিচারক নিয়োগ প্রক্রিয়াকে যুগোপযোগী করতে কাজ চলছে জানিয়ে তিনি আরো বলেন, বিচার প্রশাসনের রাজনৈতিকীকরণ ঠেকাতে উচ্চ আদালতে বিচারক নিয়োগে যুগোপযোগী আইন প্রণয়নের অন্তর্বর্তী সরকার কাজ করছে। 2008 সালে বিচারপতি নিয়োগের আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হলেও ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে তা বাতিল করা হয় বলেও জানান তিনি। বিচার বিভাগ সংস্কার কমিশনের কাজেই প্রশংসা করে আইন উপদেষ্টা বলেন, অনেক সীমাবদ্ধতার মধ্যেও বিচার বিভাগ সংস্কার কমিশন যেভাবে কাজ করছে তাতে সরকার আশাবাদী। বিচার বিভাগ সংস্কার কমিশন যেভাবে কাজ করছে তা বাস্তবায়ন করা হলে বিচার বিভাগের কোনো সমস্যা থাকবে না। পরবর্তী সময় নতুন আইনে প্রধান বিচারপতি ও হাইকোর্টের বিচারপতিদের নিয়োগ হবে বলেও জানান তিনি। এদিকে বিচার বিভাগ সংস্কার কমিশনের সদস্য ফরিদ আহমেদ শিবলি বলেন, দ্রুতই কমিশনের পক্ষ থেকে অন্তর্বর্তী সরকারকে একটি খসড়া প্রস্তাবনা দেওয়া হবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।